25 বছরই থাকছে টিকা নেওয়ার বয়সসীমা। শনিবার থেকে দেশ জুড়ে ক্যাম্পেইন। দেশে করোনায় ফের প্রায় 250 মৃত্যু। চট্টগ্রামে রোগীদের 94% ডেল্টায় আক্রান্ত। অগাস্টের 5 দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা 1,500। একদিনে আক্রান্ত আরও 214। দেরিতে হাসপাতালে যাওয়ায় সংকট। রাজধানীর 70% এলাকায় এডিসের ঘনত্ব আশঙ্কাজনক। 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর নির্মাতা চয়নিকা চৌধুরীকে ছেড়ে দিল ডিবি। আটক জিমি। সিনেমার আড়ালে পরিমণির অনৈতিক ব্যবসার হদিস। পিয়াসা ও মৌ 12 দিনের রিমান্ডে। এবং চলতি মাসে শেষ হবে পদ্মা সেতুর সবশেষ 41 নম্বর স্প্যানে রোড স্ল্যাব বসানোর কাজ। প্রথমবারের মতো পুরো সেতুর ওপর পায়ে হেঁটে তদারকি করলেন প্রকৌশলীরা। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। দলের এমন সাফল্য এসেছে মূলত ক্রিকেটাররা নিজেদের ওপর আস্থা রেখেছেন বলে। তাদের বিশ্বাসের প্রতিফলই হলো এই ঐতিহাসিক সিরিজ জয়। এমনটাই মন্তব্য করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সিরিজ জিতব না তা ছিল না, এইভাবে জেতার কথা জীবনেও চিন্তা করিনি। সো ইট উইল বি এ টাফ কল এবং আমাদের জিতার হয়তো বা জিততে পারি, এরকম একটা বিশ্বাস আমাদের মধ্যে ছিল এবং প্লেয়ারদের মধ্যেও ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে প্লেয়ারদের মধ্যে ছিল। সো সেই বিশ্বাসই খেলা হচ্ছিল যে ভালো খেলতে হবে, আমাদের ফার্স্ট ম্যাচ জেতাটা খুব জরুরি। সো প্রথম ম্যাচটা জিতে যাওয়ার পরে ন্যাচারালি একটু কমফোর্টেবল ফিল করেছি। সেকেন্ড ম্যাচটা নিয়ে অত শিওর ছিলাম না, কিন্তু সেকেন্ড ম্যাচটা জেতার পরে এক্সপেকটেশন মনে হয় অনেক বেড়ে গেল। যেভাবে বোলিং, ফিল্ডিং অ্যান্ড টিম স্পিরিট সবাইকে দেখে কিন্তু মনে হচ্ছে যে ওরা জিতবে। মানে আশা ছাড়ে নেই কেউ, প্লেয়াররা কেউ মাঠে আছে আশা ছাড়েনি। হোম গ্রাউন্ড একটা অ্যাডভান্টেজ থাকে, সেটা আমরা পেয়েছি। কিন্তু ইন রিয়েল সেন্স বা ট্রু সেন্স আমি বলবো আমাদের হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ পাই নাই। হোম গ্রাউন্ডে আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কিন্তু পিচ না, দর্শক, সাপোর্টার। এই সাপোর্টারটাই তো ছিল না। মাঠ ভর্তি যদি সাপোর্টাররা থাকে তখন মনের মধ্যে একটা আলাদা সাহস থাকে। এবার অন্য প্রসঙ্গ। 18 নয় 25 বছরই থাকছে টিকা নেওয়ার বয়সসীমা। একথা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে অনেকের এনআইডি না থাকায় মাঠ পর্যায়ে বিশৃঙ্খলার আশঙ্কা থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে শনিবার থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে কোভিড-19 ভ্যাকসিন ক্যাম্পেইন। 5 দিনের এই ক্যাম্পেইনে অন্তত 32 লাখ মানুষকে টিকার আওতায় আনতে চায় সরকার। ভ্যাকসিন প্রাপ্তি, সংরক্ষণ সহ নানা জটিলতার কারণে গণটিকা কার্যক্রমে বারবার সিদ্ধান্ত বদল করা হচ্ছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের। খুব সাহসী তুমি। করোনা মোকাবিলায় চলতি বছরের 7 ফেব্রুয়ারি ভ্যাকসিনেশন কার্যক্রমে নাম লেখায় বাংলাদেশ। শুরুটা ভালো হলেও মাঝপথে আবার খেই হারাতে হয় টিকার মজুদ ঘাটতিতে। যদিও জুলাইয়ে আবারও গতি আসে টিকা কার্যক্রমে। 3 দফায় বয়সসীমা কমালেও এতদিনে সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধিত হয়েছেন 2 কোটিরও কম মানুষ। প্রত্যন্ত এলাকা আর ভাসমান বা নিম্নবিত্তদের একটি বড় অংশ রয়ে গেছে সুরক্ষার বাইরে। তাই এমন জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে বিশেষ পরিকল্পনার ঘোষণা করল সরকার। বলা হচ্ছিল এনআইডি দেখিয়ে ইউনিয়ন পর্যায়ে 18 বছরের ঊর্ধ্বে যে কেউ করোনার টিকা নিতে পারবেন। তবে শুক্রবার নতুন সিদ্ধান্তে জানিয়ে দেওয়া হয়েছে 25 বছরই থাকছে বয়সসীমা। প্রশ্ন ছিল বারবারই পরিকল্পনায় এমন পরিবর্তনের কারণ কি? 18 বছর বয়সের অনেকেরই এনআইডি নেই। এই এনআইডি ছাড়া যদি আমরা টিকার কার্যক্রম আনতে যাই, মাঠে যে বিশৃঙ্খলাটা তৈরি হবে সেইটাকে আমরা সামাল দিতে পারবো না। সেই জন্য আমরা অনেক আলোচনা করে ঠিক করেছি যে এটা 25 বছর হবে। বিশেষ এই ক্যাম্পেইন সারা দেশের সব ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকায় একযোগে 7ই আগস্ট একদিন হলেও 12ই আগস্টের মধ্যে সুবিধা মতো সময়ে চালানো যাবে টিকা কার্যক্রম। প্রাধান্য পাচ্ছেন 50 ঊর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠী, নারী ও শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা। আমরা 4টা হাসপাতালের ডাটা দেখেছি, যেখানে হচ্ছে কি 85% লোক হচ্ছে তারা গ্রামের অরিজিন এবং তারা কেউ টিকা নেয় নেই। তো আমরা সেইটার জন্য চিন্তা করে তখন আমরা চিন্তা করলাম যে না, এটাকে এইভাবে করলে পরে ভালো হয়। নিজেদের সক্ষমতা যাচাইয়ের জন্যই এই আয়োজন জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বর্তমানে যারা টিকা পাচ্ছেন তাদের জন্য দ্বিতীয় ডোজ হাতে রেখেই সাজানো হয়েছে পরিকল্পনা। এটা দিয়ে আমরা আমাদের নিজেদের সক্ষমতাও যাচাই করতে চাই এবং আমরা দেখতে চাই যে আমাদের লোকেরা প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে একদিনে কি পরিমাণ টিকা দিতে পারেন। সেকেন্ড ডোজ রেখে আমরা
টিকাটা দেব। বিভিন্ন দেশ থেকে আরও বেশি সংখ্যক টিকা সংগ্রহের চেষ্টা চলছে বলেও জানান মহাপরিচালক। আমি সেটার জন্য বিনীতভাবে আপনাদের কাছে রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনায় সংক্রমণ ও মৃত্যু। সারা দেশে করোনায় প্রাণহানি 248 জনের। সর্বোচ্চ চট্টগ্রামে মারা গেছেন 75 জন। এরপরই ঢাকায় 69 জনের মৃত্যু। হাসপাতালে শয্যা না পেয়ে রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধি পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। এই কান্নার শেষ কোথায় জানা নেই কারো। স্বজনহারাদের আর্তনাদে ভারী হয়ে ওঠে হাসপাতালগুলোর চত্বর। তাৎক্ষণিকভাবে আইসিইউ বেড না পাওয়ায় মুমূর্ষু রোগী নিয়ে ছোটাছুটি বাড়ছে। আমার আম্মা মৃত্যু সজ্জায় আর একটু অক্সিজেন। চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি 75 জন মারা গেছেন। রোগীর চাপ বেড়ে যাওয়ায় শয্যা সংকটে অনেককেই মেঝেতে রেখে দেয়া হচ্ছে চিকিৎসা। নিচে ফ্লোরে দিছে, এমন অবস্থা একজনের অক্সিজেন দিয়ে দুজনকে চালাচ্ছে। খুলনা বিভাগে মারা গেছেন 36 জন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় 8 জন করে। আক্রান্তদের বেশিরভাগ গ্রাম থেকে আসা। বরিশাল বিভাগে 20 জনের মৃত্যু হয়েছে। অক্সিজেন সরবরাহের ঘাটতি সহ নানা জটিলতায় মারা যাচ্ছে মানুষ। যদি সবাই সেন্ট্রাল অক্সিজেন আওতায় আসে তাহলে হয়তো আরো ভালো বেটার চিকিৎসা পাওয়া যাবে। রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন 16 জন। রাজশাহী মেডিকেলে 22টি আইসিইউ বেডের বিপরীতে প্রতিদিন গড়ে 60 জন রোগীকে অপেক্ষা করতে হচ্ছে। শ্বাস প্রশ্বাসের কষ্ট, গত 2 দিন থেকে জ্বর এসেছিল। ময়মনসিংহ বিভাগে 24 ঘন্টায় মারা গেছেন 8 জন। এর মধ্যে ময়মনসিংহের 4 জন এবং শেরপুর, জামালপুর ও নেত্রকোনায় মারা গেছেন 1 জন করে। প্রতিদিনই প্রায় স্বজনদের আহাজারি, কান্নার শব্দ ভেসে আসে। শয্যা নাই, বাইরে থাকতেছে। খুব ভয়াবহ একটা পরিস্থিতি। সবচেয়ে বড় সমস্যাটা হলো আইসিইউ। মুমূর্ষ রোগীদেরকে তারা সাপোর্ট দিতে পারে না। এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে 69 জন, সিলেট বিভাগে 16 জন এবং রংপুর বিভাগে মারা গেছেন 8 জন। সাবিত সারোয়ার, সময় সংবাদ। ভারত থেকে চিকিৎসা নিয়ে ফেরা রোগী এবং স্বজনদের মাধ্যমে চট্টগ্রামে করোনার ডেল্টা ভেরিয়েন্ট মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে। গত 1 মাসে করোনা রোগীদের 94% ভারতীয় ধরনে আক্রান্ত হয়েছেন, আর 3% ব্রিটেনের আলফা এবং 3% চীনা ভেরিয়েন্টে আক্রান্ত। 30টি জিনোম সিকোয়েন্সের মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন গবেষকরা। শাখা ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। গত কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রামে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি চলছে। প্রতিদিনই আক্রান্তের হার উঠানামা করছে 1200 থেকে 1500-র মধ্যে। মূলত ভারতের ডেল্টা ভেরিয়েন্টের কারণেই এই ঊর্ধ্বগতি বলে মনে করছেন গবেষকরা। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং ভেটেরিনারি অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় যৌথভাবে চলতি মাসেই করোনার 30টি পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করে। চট্টগ্রাম অঞ্চলের মানুষজন চেন্নাইতে চিকিৎসা করতে যায় এবং তাদের সাথে অ্যাটেন্ডেন্ট যায়। তারা কিন্তু যখন চট্টগ্রাম ফিরে এসেছে তখনই কিন্তু এই ভেরিয়েন্টটা, এই ডেল্টা ভেরিয়েন্টটা তারা সংক্রমিত হয়ে বাংলাদেশে চট্টগ্রামে এসেছে। এই ভেরিয়েন্টের এত সংক্রামিত গুণ তারা 50% বেশি সংক্রামিত করে অন্যান্য ভেরিয়েন্টের থেকে। কোরবানির ঈদের পাশাপাশি সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের চলাচল বেড়ে যাওয়ায় সংক্রমণের হাত ছিল সবচেয়ে বেশি। গ্রামে ছড়ালে ডেল্টা ভেরিয়েন্ট এটা আমাদের জন্য একটা আশঙ্কাজনক খবর। কারণ হচ্ছে যে অলরেডি দেখা যায় যে আমাদের গ্রামের যথেষ্ট চিকিৎসা ব্যবস্থা নাই। চট্টগ্রামে এ পর্যন্ত প্রায় 87,000 আক্রান্ত হওয়া এবং মৃত্যু হয়েছে 1,000-এর বেশি মানুষের। যাতে করে এই তীব্রতা আমরা কমাতে পারি সেজন্য মাস্ক পরতে হবে, এর কোনো বিকল্প নেই, এবং যত দ্রুততার সাথে ভ্যাকসিন নিতে হবে। পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করা 30টি নমুনার মধ্যে 15টি শহরের এবং 15টি গ্রাম অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছিল। এর আগে সিবাসু করোনার 22টি জীবন রহস্য উন্মোচন করেছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি মাসের প্রথম 5 দিনে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় 1,500, যা গত 1 মাসের তুলনায় দ্বিগুণ। সবশেষ 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও 214 জন। বড়দের পাশাপাশি উদ্বেগজনক হারে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, করোনার সন্দেহে অনেকে দেরিতে হাসপাতালে আসায় বাড়ছে জটিলতা। রাজধানীর মুগদার এই গৃহিণী 1 সপ্তাহ আগেই ডেঙ্গু থেকে সেরে না উঠতেই আক্রান্ত হয়েছে তার 4 বছরের শিশুকন্যা পরি। নিজের শারীরিক দুর্বলতা না কাটলেও অসুস্থ মেয়েকে নিয়ে একাই লড়ছেন হাসপাতালে।
ওদিকে 7 থেকে 8টি হাসপাতাল ঘুরে বেসরকারি একটি হাসপাতালে সিট পেয়েছেন ডেঙ্গু আক্রান্ত ব্যবসায়ী সাজিয়া। ডেঙ্গুর যে এই যে ওষুধ মেডিসিনগুলো দেওয়া, এগুলো আমার মনে হয় একটু বেটার করা উচিত। আমাদের ফ্ল্যাটে সবারই অলরেডি মানে হয়ে গেছে। আমার বিল্ডিংয়ের পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওইখানে সব সময় পানি থাকে। প্রতিদিন অসংখ্য রোগী আসছে ডেঙ্গু আক্রান্ত হয়ে, যার বেশিরভাগ রোগী দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার। ভুক্তভোগী বাসিন্দারা বলছেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ার পরেও এডিস নিয়ন্ত্রণে ওষুধ ছিটাতে দেখা যায়নি কর্পোরেশন কর্মীদের। সারাদিন এনে মাইকে শুনি যে পরিষ্কার করো, পরিষ্কার রাখো, পরিষ্কার করো, পরিষ্কার রাখো, তো মানুষ কি ঘরের ভিতরে পরিষ্কার থাকে না? মশা মারা যে ধোঁয়াটা দেয়, ধোঁয়ার ভিতরে আপনার হচ্ছে মশা করতেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল জুলাই মাসে রোগীর সংখ্যা ছিল 2286 জন, আর চলতি মাসের প্রথম 5 দিনেই রোগীর সংখ্যা প্রায় 1,500। বড় বাচ্চারা যারা 10-12 বছর, তাদের ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট করতে খুবই প্রবলেম হচ্ছে। তাদেরকে ম্যাক্সিমামই আমরা ডিহাইড্রেশন অথবা শকে পাচ্ছি। চলতি বছর এখন পর্যন্ত 4,000-এরও বেশি মানুষের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর প্রায় 70% এলাকায় এডিসের ঘনত্ব আশঙ্কাজনক হারে বেড়েছে। মৌসুমি জরিপের 2/3 শেষে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যেখানে বর্ষার শুরুর আগের জরিপে এ হার ছিল 25 ভাগের কম। বর্ষার ধরন আর অসচেতনতাকে এর জন্য দায়ী করছেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। ডেঙ্গু বাহক এডিসের ঘনত্ব জানতে প্রতি বছরই বর্ষা মৌসুমে ও এর আগে ও পরে 3 দফায় জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বর্ষায়ও শুরু হয়েছে মৌসুমি জরিপ, মিলছে এডিসের লার্ভা। সেটা তো আমাদের মিস্টেক, ডেফিনেটলি দারোয়ান যখন নাই আমার নিজের দায়িত্বে আমার এটা করা উচিত ছিল। স্কার্টের টায়ারগুলোতে, তারপর হচ্ছে ড্রামের মধ্যে, এগুলো জায়গায় বেশি পাওয়া হচ্ছে। আর কনস্ট্রাকশন অলওয়েজ ইজ গোয়িং অন। ঢাকার 2 সিটি কর্পোরেশনের 98টি ওয়ার্ডের মধ্যে 96টি ওয়ার্ডে 1টি করে এলাকা এবং উত্তরা ও ধানমন্ডিতে 2টি করে এলাকা নিয়ে 10 দিনে 100টি এলাকায় এই জরিপ পরিচালনা করা হয়। প্রতিটি এলাকায় আবার 30টি বাড়ি দৈব চয়ন ভিত্তিতে নির্ণয় করে সেখানে খোঁজা হয় লার্ভা। সেখান থেকে ব্রুটো ইন্ডেক্স 20টিরও বেশি পেলে তাকে আশঙ্কাজনক হিসাবে ধরা হয়। প্রতি এলাকায় পাওয়া 100টি পাত্র কিংবা স্বচ্ছ পানি জমে আছে এমন জায়গায় 20টিতে এডিসের লার্ভা মিললে তাকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এবারের বর্ষায় 7 দিনের জরিপ শেষে অধিদপ্তর বলছে প্রায় 70 ভাগ এলাকায় ব্রুটো ইন্ডেক্স 20-এর বেশি। বর্ষার আগের জরিপে যা ছিল প্রায় 25 ভাগ। গত 7 দিনে 70টা ওয়ার্ডে কাজ করেছি। 70টা ওয়ার্ডের মধ্যে মোর দ্যান 70% ওয়ার্ডেই BI 20-র উপরে আমরা পেয়েছি, যেটা ডেঙ্গু এডিস মশা বাড়ার পাশাপাশি ডেঙ্গু হওয়ার জন্য যথেষ্ট অনুকূল পরিবেশ রয়েছে। অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা বলছে এবারের বর্ষার ধরন ও অসচেতনতাই বাড়ছে এডিসের প্রকোপ, বাড়ছে ডেঙ্গু। 2-3 দিন কোনো বৃষ্টি নাই, তারপরে আবার বৃষ্টি হচ্ছে, এবং এইটাই হচ্ছে গিয়ে এইবারের যেটা আমরা দেখলাম, যেটা গত বছরও হয়নি। এই বছরের যদি আপনি বলেন যে কেন বেড়ে গেছে, এটা একটা কারণ। জরিপ বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চেয়ে দক্ষিণে মশার ঘনত্ব বেশি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ডিবি কার্যালয়ে প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে নাটক ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরীকে। এর আগে সময় সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি লাইভ অনুষ্ঠান শেষে বের হয়ে চলে যাওয়ার পথে রাজধানীর পান্থপথ থেকে তাকে আটক করা হয়। চয়নিকা চৌধুরীর নিজ গাড়িতেই তাকে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। এদিকে পরিমণির কস্টিউম ডিজাইনার জিমিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। রাজধানীতে সময় সংবাদের কার্যালয়ে একটি ফেসবুক লাইভে অংশ নিয়ে নিজ গাড়ি নিয়েই বের হন নির্মাতা চয়নিকা চৌধুরী। পান্থপথে গাড়িটি থামায় আইন শৃঙ্খলা বাহিনী। তাকে নামতে বলা হলে অন্তত 20 মিনিট গাড়ির ভেতর থেকে গোয়েন্দা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন চয়নিকা। এ সময় উৎসুক জনতার ভিড় জমে যায়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা তার গাড়িতেই উঠে বসেন। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এর আগে সময় সংবাদের ফেসবুক লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে চলে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীরা তাকে আবারও পরিমণির বিষয়ে প্রশ্ন করেন। তার সাথে তো আমার একদমই কাজের সম্পর্ক, কাজ মানে কাজ করতে গিয়ে সম্পর্ক আছে। অনেক সুইট, অনেক একটা লাভিং, অনেক ট্যালেন্টেড একটা মেয়ে কাজের ক্ষেত্রে যেটা হয়, কিন্তু ওর সাথে মানে আমার এমন কোনো কিছু আসলে আমি দেখি নাই। অনেকে যারা আছে আমাকে বলেছে আমাকে দেখা যাচ্ছে না কেন। আপনাকে কি, আপনি যে গিয়েছিলেন আপনি উঠতে পেরেছিলেন? আপনারা কেউ পেরেছিলেন? এটা যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী ঢুকে গেছে, আমি গেলেও তো কোনো লাভ নাই, এখানে আমার কিছু করার নাই। এখানে তো আমি যেতে পারবো না ওর কাছে। আমি যদি যেতে পারতাম তাহলে যেতাম,
আমি এমন মানুষ না যে আমার পাশে আগুন লেগেছে পাশের বাড়িতে আমি চুপচাপ বসে আছি, আমি এরকম না। এ সময় তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সব প্রশ্নের জবাব দেবেন তিনি। আমাকে যদি ডাকে, আমাকে কিছু জানতে চায়, আমি অবশ্যই যাব, কারণ আমি জানি আমি খুব পরিচ্ছন্ন মানুষ। আমাকে ডাকলে যে কোনো কিছুতে আমি গিয়ে তাদের উত্তর দিয়ে আসবো। এ বক্তব্য দেওয়ার আধা ঘন্টার মধ্যেই আটক হন তিনি। তাকে আটকের 3 ঘন্টা পর গণমাধ্যমের সামনে উপস্থিত হন ডিবির কর্মকর্তারা। জানানো হয় পরিমণির কস্টিউম ডিজাইনার জিমিকেও আটকের কথা। অনেকগুলো অভিযোগ পাচ্ছিলাম, আমরা মনে করেছি যে চয়নিকা চৌধুরীর সাথে আমাদের কথা বলা দরকার এবং জিজ্ঞাসাবাদ করা আমাদের প্রয়োজন ওই তদন্তের স্বার্থে, এবং সেই প্রেক্ষিতে তাকে আমরা এনেছি। ভোটলায় ভাঙচুর করেছে পরিমণির সহযোগী হিসেবে জিমিকে কিন্তু আটক করেছি বনানী এলাকা থেকে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেয়ার কয়েক ঘন্টা আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলে গোয়েন্দা পুলিশ। তারা জানান, সিনেমার আড়ালে চিত্রনায়িকা পরিমণি অনৈতিক ব্যবসা করতেন। নাম প্রকাশ না করে বলা হয়, এর সঙ্গে জড়িত এক নারী নির্মাতা ও তার পোশাক ডিজাইনার জিমি। এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক বলেছেন, কোনো শিল্পীর অপকর্মের দায় নেবে না সমিতি। গত 8 জুন রাতে আশুলিয়ার বোট ক্লাবে হত্যা ও ধর্ষণ চেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছিলেন চিত্রনায়িকা পরিমণি। সে রাতে পরিমণির সঙ্গে ছিলেন তার কস্টিউম ডিজাইনার জিমি। 12 জুন পরিসংবাদ সম্মেলনেও তার পাশে ছিলেন জিমি, ছিলেন এক নারী নির্মাতাও। তবে র্যাবের অভিযানে আটক এবং পরবর্তীতে মাদক মামলায় গ্রেফতার পরীর পাশে দেখা যায়নি তাদের কাউকেই। রিমান্ডের প্রথম দিনে গোয়েন্দা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদে পেয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। পুলিশ বলছে, চিত্রনায়িকার আড়ালে পরিমণি যে অবৈধ ব্যবসা করতেন তার পেছনে রয়েছে এক নারী ও তার কস্টিউম ডিজাইনার জিমির হাত। এই যে অন্ধকার জগতে পা রাখলেন, এটার পেছনে কারা কারা তাকে এই পেট্রোনাইজ করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, সেই নাম কিছু বলেছেন। তার মধ্যে একজন মহিলার নামও বলেছেন। আবার তাকে যে রাতের বেলা যে আপনারা দেখেছেন বুট ক্লাবে যে আপনারা যে কথাটা আপনারা বলতেছিলেন যে জেমি, এই মহিলার নামটা এখন বলছি না, তবে আমরা নজরদারিতে রাখছি। অবৈধ উপায়ে অর্জিত অর্থে প্রতিপত্তির মালিক বনে গিয়ে যারা কথিত মডেল মৌ পিয়াসাদের ডেরায় যেতেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। ওরা অথবা ওদের সন্তানরাই বিভিন্ন ক্লাবে, বিভিন্ন বাসায় যে তারা এই ধরনের বেহাইপনার কাজটি করছেন, এটা আমরা মনে করি আমাদের কাছে পরিষ্কার কথা। যারা তথাকথিত বড়লোক হয়েছেন বিভিন্ন অবৈধ ব্যবসা করে, আমরা তাদের সকলকে আমরা আইনে আওতায় আনব। এদিকে ব্যক্তির অপকর্মের দায় শিল্পী সমিতি নিবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক। শিল্পী সমিতি শিল্পীর ভালো কাজে পাশে থাকবে, খারাপ দায় কেন সমিতি নেবে? আপনি কখনো আপনার কোনো কাজ আমাদেরকে ডাকবেন না, সমিতিকে যদি সমিতির প্রতি যোগাযোগ না রাখেন, খেয়াল না রাখেন, আমরা আপনার খারাপ সময় কেন আমরা পাশে থাকবো? এই অবস্থায় চিত্রনায়িকা পরিমণির সদস্যপদ থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার বৈঠক ডেকেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। মাদকের 3 মামলায় কথিত মডেল পিয়াসাকে আবারও 8 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আর মৌকে দেওয়া হয়েছে ফের 4 দিনের রিমান্ড। 3 দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে আদালতে হাজির করা হয়। এদিন মাদকের আলাদা 3 মামলায় পিয়াসার 17 দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে তাকে 8 দিন রিমান্ড দেওয়া হয়। আর মোহাম্মদপুর থানায় মাদকের মামলায় মৌকে 4 দিনের রিমান্ডে পাঠান আদালত। পদ্মা সেতুর সড়ক পথের 40টি স্প্যানে রোড স্ল্যাব বসে গেছে, বাকি একটিতে কাজ চলছে। পদ্মা সেতুর প্রকল্প ব্যবস্থাপক পুরো সেতুর ওপর পায়ে হেঁটে পাড়ি দেন পদ্মা। জানান, নির্ধারিত সময়ের 1 মাস আগে স্ল্যাব বসানো সম্পূর্ণ হবে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। আর মাত্র একটি স্প্যানে রোড স্ল্যাব বসানো বাকি। পদ্মা সেতুর 41 স্প্যানের 40টিতেই বসে গেছে রোড স্ল্যাব। 6.15 কিলোমিটার সেতুর 6 কিলোমিটারে এখন গাড়ি চলতে পারছে। মহা প্রান্তের 12 ও 13 নম্বর খুঁটির মাঝখানে 2F স্প্যানটিতে মাত্র 150 মিটার রোড স্ল্যাব বসে গেলেই স্বপ্নের পদ্মা সেতুর সড়কপথ নির্মাণ শেষ হবে। যান চলাচলের জন্য বাকি থাকবে শুধু কার্পেটিং। এরকম বড় একটা প্রজেক্ট আমাদের বাংলাদেশে, আসলে এটা আমাদের খুবই গর্বের বিষয়। এই প্রজেক্টে আমরা যারা কাজ করতেছি, কাজ করতে পেরে গর্বিত। আর আমাদের কাজ প্রায় শেষের দিকে। আর সিসিটিভিটা স্ল্যাব বসলেই
এই স্ল্যাবের কাজ সমাপ্ত হয়ে যাবে। প্রকল্প ব্যবস্থাপক শুক্রবার প্রথমবারের মতো পায়ে হেঁটে পদ্মা সেতুর সড়কপথ পাড়ি দেন। এ সময় তিনি জানান, টার্গেট ছিল সেপ্টেম্বরে, কিন্তু আগস্টেই সব স্ল্যাব বসানো সম্ভব হবে। দিন রাত 3 শিফটে কাজ করছে দেশি বিদেশি কর্মীরা। আমাদের টার্গেট ছিল 30শে সেপ্টেম্বর। আমরা যদি আগস্ট মাসে শেষ করতে পারি, 1 মাস আগে শেষ করে রোড স্ল্যাব বসানো শেষ করতে পারবো, এটা আমাদের জন্য খুবই স্বস্তিদায়ক। চলতি মাসের 5 দিনেই বসে গেছে 20টি স্ল্যাব। ইতিমধ্যে গত জুনেই শেষ হয়েছে রেলের সবকটি 2959টি স্ল্যাব বসানোর কাজ। স্বপ্নের পদ্মা সেতুর সবশেষ স্প্যানে এখন রোড স্ল্যাব বসছে। 2917টির মধ্যে বসানো বাকি মাত্র 66টি। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মাদারীপুরে অপহরণের 6 ঘন্টা পর এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। সাবেক স্বামীর উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাকে অপহরণ করা হয় বলে দাবি পরিবারের। সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকুনের ছবি নিয়ে রিপোর্ট। গত বছর 9 এপ্রিল মাদারীপুরের হোসনাবাদ গ্রামের কলেজ ছাত্রী তামান্না আক্তারের বিয়ে হয় একই এলাকার বাবু হাওলাদারের সঙ্গে। বিয়ের মাত্র 8 দিন পর তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। তবে প্রায়ই তামান্নাকে উত্ত্যক্ত করতেন তার সাবেক স্বামী। এই যন্ত্রণা থেকে রেহাই পেতে তামান্নাকে ঢাকায় এক আত্মীয়ের বাসায় পাঠান স্বজনরা। বৃহস্পতিবার তামান্নার বাড়ি ফেরার খবর পেয়ে অস্ত্র ও দলবল নিয়ে বাবু হামলা চালায়। বাধা দিলে পিটিয়ে আহত করা হয় 3 জনকে। এরপর তামান্নাকে অপহরণ করে নিয়ে যায় তারা। আমরা দরজা লাগাই দিছি, আর ওরা মনে হয় 50 জনের মতন হবে, কিন্তু বাড়িতে ছিল টোটাল 30 জন মতো। আর তাদের হাতে অনেক ছুরি ছিল, দাও ঠাও, দরজা ভাঙ্গিয়া এই যে নিয়ে গেল, এটার বিচার আমরা চাই। আমার স্বাস্থ্য বন্ধে যে জোর জবল করে উড়াই নিছে, তা জানি উপযুক্ত শাস্তি হয়। কিতাবেন করেন আমার নাতিন সুস্থভাবে আনগে দিবেন, না যে ওয়াগো জানি এর বিচার করবেন। পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ। রাতে কালিকাপুর থেকে তামান্নাকে উদ্ধার করা হয়। আটক করা হয় বাবুর সহযোগী বেলায়েতকে। আমরা পরে বিভিন্ন কৌশলের ভাগ অবলম্বন করে আমরা মেয়েকে উদ্ধার করি এবং একজনকে গ্রেফতার করি। তামান্না মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। সময় সংবাদ, মাদারীপুর। শরীয়তপুরের ডামুডায় বসতবাড়ির ওপর দিয়ে রাস্তা নির্মাণে বিরোধিতা করায় একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। ইউপি সদস্যের যোগসাজশে বিরোধপূর্ণ জমি দখলের পায়তারা চলছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। মফিজুর রহমান রিপনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ডামুড্ডা ইউনিয়নের উত্তর সিড্ডায় 40 দিনের কর্মসৃজনের আওতায় একটি রাস্তার কাজ করেন ইউপি সদস্য আক্তার খান। 1 লাখ টাকা ব্যয়ে রাস্তাটি নতুন সাঁকো হয়ে বাসার খানের ঘর পর্যন্ত যাওয়ার কথা ছিল, কিন্তু মাসুদ মাদবরের বাড়ির উঠানের ওপর দিয়ে নেয়ার চেষ্টা করা হয়। বাধা দিলে ঘরের সামনে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে ফেলা হয় পরিবারটিকে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ আংশিক অবরোধ তুলে দিলেও প্রভাবশালী খান পরিবারের সদস্যরা নানাভাবে হুমকি দেন বলে অভিযোগ পরিবারটির। বাধা দিছি বলে আমাদের চাইরোদার দিয়ে বাঁশ দিয়ে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখছে। এমনকি আমার স্বামীকে মারার চেষ্টা করেছিল। কামাসাসা মেম্বার আক্তার খান জায়গা মামলা অবস্থায়, তারপরও তারা জোর করিয়া রাস্তা করছে। প্রায় 12 দিন অবরুদ্ধ রাখার পর গত বৃহস্পতিবার বাঁশের বেড়া তুলে নেন অভিযুক্ত খান পরিবারের সদস্যরা। এদিকে নির্দিষ্ট সীমানার বাইরেও কাজ হয়েছে বলে জানান নির্মাণ তদারকি কর্মকর্তা। যারা বেড়া দিছে এই বাড়ির যারা তাদেরকে বেড়া তো খুলিয়ে দিছে, ওটা হয়েছে স্কিমে যে বাসার ঘর পর্যন্ত লেখছে এটা আমি জানি না। একটা লোক আমি কাজ দেখা, তারপর কাজের বাইরে যদি কাজ করে, এটা তো আর আমরা নিষেধ করতে পারি না। তারা করে ভোটের রাজনীতি। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এদিকে জমি জমার বিরোধ বিষয়ে থানা পুলিশের কিছু করার নেই বলে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন ডামুড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সময় সংবাদ, শরীয়তপুর। হতাশা কাটিয়ে সবার মুখে ফিরেছে হাসি, দেখা মিলছে বড় বড় ইলিশের। তাই কক্সবাজারে এবারই প্রথম 100 ইলিশ সর্বোচ্চ মূল্য 1,65,000 টাকায় বিক্রি হচ্ছে। এতে দারুণ খুশি জেলে থেকে শুরু করে ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
সাগর থেকে মাছ শিকার শেষে বাঁকখালী নদীতে ফিরছে একের পর এক ট্রলার। বৃষ্টি উপেক্ষা করে ট্রলারগুলো দ্রুত ভিড়ছে ঘাটে। এরপরই ট্রলারের কাছে দ্রুত ছুটে যাচ্ছেন মৎস্য ব্যবসায়ীরা। দাম নির্ধারণের পর চলছে ইলিশ নিয়ে কাড়াকাড়ি। জেলেরা বলছেন সাগরে কোনো ছোট ইলিশ নয়, জালে সব ধরা পড়ছে বড় বড় ইলিশ। আর এখন খুশি আছি, এই বড় মাছ দেখার পর আমাদের মনটা অনেক আনন্দ হয়ে গেছে। ট্রলার মালিকরা বলছেন ইলিশের আকার বড় হওয়ায় রেকর্ড মূল্যে তারা ইলিশ বিক্রি করছেন। প্রতি 100 পিস ইলিশের দাম 1 লাখ থেকে 1,10,20 এরকম আশা করতেছি আর কি। দামও ভালো পাচ্ছি, সে আমাদের কষ্টটা অনেক লাঘব হয়েছে। ইলিশের আকার দেখে দারুণ খুশি মৎস্য ব্যবসায়ীরা, আর চাহিদা থাকায় ভালো ব্যবসা হবে বলে আশা করছেন তারা। হিসাবে কিনি, বিক্রি কিনি মনে কেজি হিসাবে, আল্লাহর মাছও বড় বড় পড়তেছে। আর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক আশা করছেন আগামী কয়েকদিনের মধ্যে মৎস্য অবতরণ কেন্দ্র ইলিশে সয়লাভ হবে, এতে রাজস্ব আদায় বাড়বে। জেলেরা যদি সাগরে পর্যাপ্ত মাছ পায় আল্লাহর রহমতে, সেক্ষেত্রে ব্যবসায়ীরাও লাভবান হবে, আমাদের সরকারি প্রতিষ্ঠানও লাভবান হবে। দুদিনে মৎস্য অবতরণ কেন্দ্রে প্রায় 75 মেট্রিক টন মাছের সরবরাহ হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে ভরা মৌসুমেও মাওয়া আড়তে ইলিশের দাম চড়া। কেজি প্রতি দাম হাঁকা হচ্ছে 1500 টাকা পর্যন্ত। অথচ মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের মাওয়া মৎস্য আড়তে ইলিশ সরবরাহের কোনো কমতি নেই। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশের দেখা মিলেছে মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের মাওয়া মৎস্য আড়তে, কিন্তু ভরা বর্ষাতেও দাম আকাশচুম্বী। বিধি নিষেধের মধ্যেও রাজধানী সহ নানা অঞ্চলের ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় মাওয়ায়। বড় ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1500 টাকায়, আবার 1 কেজি ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে 900 থেকে 1300 টাকা পর্যন্ত। আর 450 থেকে 500 গ্রামের ইলিশের দাম 550 থেকে 700 টাকা কেজিতে। অন্যান্য দিনের চেয়ে আজকে ইলিশের দাম অনেক বেশি। বড় ইলিশের যোগানটা একটু কম, এই জন্য দাম একটু বেশি। ইলিশের সরবরাহের কোনো কমতি না থাকলেও আড়তদারদের দাবি জাটকা সংরক্ষণ অভিযান যথাযথ না হয় এবং কারেন্ট জালের দাপটের কারণে ভরা বর্ষায় আশা অনুরূপ ইলিশ মিলছে না। এই দিন ইলিশ মাছ থেকে ভরপুর জিগায় না, কেউ মাছ বেচতে ছাড়তে পারি না, তখন আমরা মাছ পাই না বেচতে নিয়ে। কারেন্ট জালটা যদি বন্ধ না হয় তাহলে বাংলাদেশে ইলিশ মাছ থাকবোই না সামনে। 29টি আড়ত ছাড়াও মাওয়ায় খোলা মাঠে চলছে ইলিশের জমজমাট বেচাকেনা। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নতুন করে করোনার সংক্রমণ বেড়েই চলেছে ফ্রান্সে। করোনা নিয়ন্ত্রণে দেশটিতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সিনেমা, থিয়েটার, মিউজিয়াম কিংবা বার রেস্টুরেন্টগুলোতেও এখন থেকে প্রদর্শন করতে হবে বাধ্যতামূলক স্বাস্থ্য পাস অনুমোদন। ফ্রান্স থেকে আরও জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। অনেক আলোচনা, সমালোচনা আর বিতর্কের পর ফ্রান্সের সরকারের স্বাস্থ্য পাস বাধ্যতামূলকের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার অনুমোদন প্রদান করেছে দেশটির শীর্ষ সাংবিধানিক পরিষদ। এখন থেকে বার, রেস্টুরেন্ট, দূরপাল্লার ট্রেন ও বাসে ভ্রমণের ক্ষেত্রে এই স্বাস্থ্য পাস প্রদর্শন বাধ্যতামূলক, যা কার্যকর হবে আগামী 9 আগস্ট থেকে। আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে সকল স্বাস্থ্যকর্মীকে স্বাস্থ্য পাসের অন্তর্ভুক্ত হতে হবে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে স্বাস্থ্য পাস বাধ্যতামূলক এর বিরুদ্ধে দেশ জুড়েই আন্দোলন করছে স্বাস্থ্যকর্মীদের সংগঠন সহ বেশ কয়েকটি সংগঠন। তবে সাংবিধানিক পরিষদ বলেছে এটি সংবিধান বিরোধী নয়। এদিকে এখন থেকে যারা করোনায় পজিটিভ শনাক্ত হবেন তারা বাধ্যতামূলকভাবে 10 দিনের হোম কোয়ারেন্টাইন এবং সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত নির্দিষ্ট এলাকায় চলাফেরা করতে পারবেন বলে জানানো হয়েছে। আর তাই এখন থেকে নির্দিষ্ট স্থানগুলোতে সবাইকে স্বাস্থ্য পাস ব্যবহার বাধ্যতামূলকভাবেই করতে হবে, অন্যথায় আইনের মুখোমুখি হতে হবে তাদের। মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে আবারও একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। সিডনি, ব্রিসবেনের পর আবারও লকডাউন জারি করা হয়েছে আরেক শহর মেলবোর্নে। এছাড়াও দীর্ঘদিন পর সিডনির বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। সিডনি থেকে এস এম আমিনুল ইসলাম রুবেলের রিপোর্ট।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে প্রতিদিনই রেকর্ড সংখ্যক নাগরিক করোনায় সংক্রমিত হচ্ছে। মাত্র 2 মাস আগে করোনা শূন্য সিডনিতে আন্তর্জাতিক যাত্রী যোগাযোগের একজন ড্রাইভারের শরীরে করোনার ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টের প্রমাণ মেলে, আর তা থেকেই গত 2 মাসে প্রতিনিয়তই বেড়েছে সংক্রমণ। গত 24 ঘন্টায় শুধুমাত্র বৃহত্তর সিডনিতেই আক্রান্ত হয়েছে 291 জন, যা কিনা গত বছরে অস্ট্রেলিয়ায় শুরু হওয়া করোনা মহামারীতে একদিনের সর্বোচ্চ রেকর্ড। এছাড়া গত 3 সপ্তাহে সিডনিতেই মারা গেছে 23 জন। দীর্ঘদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এই মুহূর্তে পুরো অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি করোনা সংক্রমিত এলাকা ক্যান্টারবেরি ব্যাংকসটাউন, যেটি কিনা সবচেয়ে বেশি বাংলাদেশিদের আবাসস্থল নামে পরিচিত। ইতিমধ্যেই কয়েকজন বাংলাদেশির করোনা সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। সিডনির লকডাউনের 7ম সপ্তাহ চলছে, তবে এবার ব্রিসবেন ছাড়াও আবারও সংক্রমণ ছড়াতে শুরু করেছে মেলবোর্নে। পরিস্থিতি সামাল দিতে ব্রিসবেনের পরে এবার লকডাউন ঘোষণা করা হচ্ছে মেলবোর্নকেও। তবে এখনও রাজধানী ক্যানবেরা, পার্থ, অ্যাডিলেড, নিউক্যাসল, তাসমানিয়া ও ডারউইনের করোনা সংক্রমণ প্রায় শূন্যের কোঠায়। ভ্যাকসিন গ্রহণ কার্যক্রমে গতি আনার লক্ষ্যে সিডনির অধিক সংক্রমিত এলাকাগুলিতে ভ্রাম্যমাণ ভ্যাকসিন গ্রহণ ক্লিনিক বসানো হয়েছে। তবে অসংখ্য দুঃসংবাদের মাঝেও একটি সুসংবাদ। অস্ট্রেলিয়ার স্কট মরিসন সরকার আগামী বছরের শুরুতেই অস্ট্রেলিয়াতে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে বদ্ধপরিকর। এজন্য সরকার থেকে শিক্ষার্থীদেরকে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে তিনি জানিয়েছেন। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। কোভিডের উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় থাকায় বাংলাদেশ সহ 5টি দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এতে আবারও দুশ্চিন্তায় দেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনায় টালমাটাল বিশ্বের বিভিন্ন দেশ। আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে থাকায় ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানানোর আগ পর্যন্ত কেউ সরাসরি কুয়েতে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে আকামার মেয়াদ শেষ হওয়ার কারণে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীরা দেশটিতে ফিরতে না পারায় চরম দুশ্চিন্তায় পড়েছেন। সারা বিশ্বের মতো আমরা কুয়েত প্রবাসীরাও করোনা পরিস্থিতির কারণে অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছি। আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা 2 তারিখ পর্যন্ত অপেক্ষায় ছিল যে আমাদের কুয়েত থেকে বিমান খুলবে, তারা আসবে, কুয়েতে প্রবেশ করবে, অনেক আশাবাদী ছিল। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কুয়েত সরকার 5টা দেশ বন্ধ রাখছে করোনা মহামারীর কারণে। আশা করতেছি আবার শীঘ্রই চালু হবে। তো চালু হলে আমাদের জন্য ভালো। আমরা অনেক সমস্যার মধ্যে আছি, স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছি না, অনেকদিন হয়েছে দেশ থেকে আসতে পারতেছি না। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে কুয়েতে প্রবেশের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দিষ্ট প্ল্যাটফর্মে 2 ডোজ করোনা টিকা প্রদানের সনদ, প্রবেশের 72 ঘন্টা আগে পিসিআর সনদ সহ বিস্তারিত তথ্য প্রদান করে অনুমোদন দিলে তবেই দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন যাত্রীরা। অধিকাংশ মানুষকে টিকার আওতায় আনা গেলে করোনা রোধ সম্ভব বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই কুয়েতে করোনা নিয়ন্ত্রণে স্থানীয় নাগরিক সহ প্রবাসীদের টিকাদান কর্মসূচি চলছে পুরোদমে। সময় সংবাদ, কুয়েত। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। ক্ষতি কাটিয়ে আগের মতো ব্যবসা বাণিজ্যে প্রাণচাঞ্চল্য ফিরবে, এমনটাই প্রত্যাশা সেখানকার প্রবাসী বাংলাদেশিদের। করোনার ধকল কাটিয়ে অনেকটাই স্বাভাবিক মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। সৌদি আরবের পাশের দেশটিতে ঈদের পর হঠাৎ আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করেন। সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি সঠিকভাবে বাস্তবায়নের ফলে ধীরে ধীরে মহামারীর প্রভাব কাটিয়ে উঠছে দেশটি। এদিকে গেল বছর থেকেই করোনার কারণে ব্যবসা বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়েছে দেশটিতে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হতে থাকায় ব্যবসায়ীরা ক্ষতি পুষিয়ে উঠবেন, এমনটাই প্রত্যাশা সেখানকার প্রবাসী বাংলাদেশিদের। আক্রান্তের সংখ্যা কমতে থাকায় এবং অধিকাংশ মানুষকে টিকার আওতায় আনায় প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে বাহরাইনে। দেশটিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকেও আসতে শুরু করেছেন পর্যটকরা। মোটামুটি সংখ্যা চলছে, বেশি না। আমরা এখানে যাচ্ছি তারা এইভাবে চলছে। বর্তমান করোনা মহামারীতে প্রতিটা প্রবাসী আসলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ব্যবসা বাণিজ্য আগে মোটামুটি ইনশাআল্লাহ ভালোই ছিল, করোনা আসার পর থেকে ব্যবসা বাণিজ্য একদম ডাউন। সময় সংবাদ, বাহরাইন।
দীর্ঘ সময় পর আগের রূপে পর্তুগালের লিসবন বিমানবন্দর। গেল মাসে 1000-এরও বেশি ফ্লাইট বাতিল হওয়ায় মারাত্মক লোকসান গুনতে হয়েছে কর্তৃপক্ষকে। গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে অগাস্ট জুড়েই ফ্লাইট বাড়িয়েছে দেশটির বিভিন্ন বিমান সংস্থা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। অন্যতম পর্যটন গন্তব্যের পাশাপাশি অভিবাসীদের কারণে ইউরোপের অন্যতম ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি লিসবন বিমানবন্দর। তাই বছর জুড়েই লিসবনের এই একটিমাত্র বিমানবন্দর থাকে ব্যস্ততায় পরিপূর্ণ। কিন্তু গত বছর মার্চে পর্তুগালে করোনার প্রকোপ শুরু হবার পরপরই একে একে একরকম বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা বিশ্ব। দীর্ঘ সময় পর্তুগালের ফ্লাইট বন্ধ ছিল বিভিন্ন দেশের সঙ্গে। এছাড়া গত মাসে বেতন ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর দাবিতে পাইলট, ক্রু এবং গ্রাউন্ড স্টাফদের কর্মবিরতিতে 1000-এর বেশি ফ্লাইট বাতিল হওয়ায় মারাত্মক লোকসান গুনতে হয়েছে পর্তুগালের রাষ্ট্রীয় বিমান সংস্থা ট্যাপিয়ার সহ পুরো এয়ারপোর্ট কর্তৃপক্ষকে। তবে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্টের পুরো সময়টিতে গ্রীষ্মকালীন অবকাশের কারণে ইউরোপ জুড়েই বাড়ে ফ্লাইটের সংখ্যা। এছাড়া ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে ভ্রমণ কিছুটা সহজ হয় অচল অবস্থা কাটিয়ে পুনরায় আগের অবস্থায় ফিরছে লিসবন বিমানবন্দর। এছাড়া প্রতিদিনই বিভিন্ন দেশের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাড়ছে ফ্লাইটের সংখ্যাও। কর্মব্যস্ততা বেড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও। লো কস্ট আইরিশ বিমান সংস্থার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শুধুমাত্র জুলাইয়েই তারা পরিবহন করেছে 90 লাখের বেশি যাত্রী, যারা অধিকাংশই ইউরোপের এক দেশ থেকে অন্য দেশের যাত্রী ছিলেন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, পর্তুগাল। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে আয়োজিত আলোচনা সভায় সেই দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। এছাড়া এতে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি কুয়েতে প্রবাসী বাংলাদেশি সহ গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা মুক্তিযুদ্ধ, ক্রীড়াঙ্গন এবং বাংলাদেশের উন্নয়নে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অবদান সহ তার জীবনের গুরুত্বপূর্ণ নানা দিক তুলে ধরেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 25 বছরই থাকছে টিকা নেওয়ার বয়সসীমা। শনিবার থেকে দেশ জুড়ে ক্যাম্পেইন। দেশে করোনায় ফের প্রায় 250 মৃত্যু। চট্টগ্রামে রোগীদের 94 ভাগই ডেল্টায় আক্রান্ত। 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর নির্মাতা চয়নিকা চৌধুরীকে ছেড়ে দিল ডিবি। আটক জিমি। সিনেমার আড়ালে পরিমণির অনৈতিক ব্যবসার হদিস। পিয়াসা ও মো 12 দিনের রিমান্ডে। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ে।